আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো বাসার সামনে ছোট্ট একটা আম গাছ, সুন্দর ফুল এসেছে, সেটাই দেখছিলাম। আর এখন রান্না শুরু করার আগে রান্নাঘরে যে থালাবাটিগুলো জমেছে ধোয়ার জন্য সেগুলো ধুয়ে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে থালাবাটি সব ধুয়ে তারপরে আমি রান্না শুরু করব। তো রান্না করব, আব্বু যে মরমাগুলো পাঠিয়েছিল এই মরমাগুলো তো আগেই বলেছি যে রান্না করে খাওয়া যায়, সেটাই একটা রান্না করব। তো মরমার মুখটা এভাবে একটু ঘষে নিচ্ছি, এতে করে তিতা লাগলে আর তিতা ভাবটা থাকবে না। আর মরমাটা ছিলে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাকে জিরার গুঁড়ি দিয়েও রান্না করা যায়, আবার ধনিয়া পাতা দিয়েও রান্না করা যায়। তো আজকে আমি ধনিয়া পাতা দিয়ে রান্না করব। বটি দিয়ে ছিলতে নিয়েছিলাম, তো বেশি একটা সুবিধা হচ্ছে না, এজন্য আমি পিলার দিয়ে মরমাটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। আর তারপরে লাউয়ের মতন পিস পিস করে কেটে নেব। এই যে ভেতরে যে বিচির অংশটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব। এই অংশটাও খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়, কিন্তু আমি যেহেতু রান্না করব সেহেতু এই বিচির অংশগুলোকে আমি ফেলে দেব একটা চামচের সাহায্যে। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে লাইকের পরিমাণ অনেক কম। আমরা যারা ভিডিও তৈরি করি তারা তো জানি যে একটা ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। তো সবাই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মরিচ ভাজি। তো আমি আমার বাগান থেকে বেশ কিছুটা পরিমাণে ছোট ছোট মরিচ নিয়ে এসেছি। এই রেসিপিতে আমার অনেকটা মরিচ প্রয়োজন হবে, আর সেটা অবশ্যই ঝাল কম হতে হবে, কারণ এখানে আমি অনেক পরিমাণে মরিচ ব্যবহার করব। তো আমি মরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা চিংড়ি মাছের সাথে আমি দিয়ে দেব আগে থেকে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো, আর সাথে পেঁয়াজ কুচি। তো এখানে বেশ কিছুটা পরিমাণ কিন্তু কাঁচামরিচ দেয়া হয়েছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদের গুঁড়া। আর এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি সেহেতু মরিচের গুঁড়ার আর প্রয়োজন হবে না। আর ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর এখানে আমি রসুন বাটা আর জিরার গুঁড়া আর তেল ব্যবহার করেছি, সেটা ভিডিও করা হয়নি। এখন সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে আমি পাশের চুলায় এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। আর এই চুলাতে আমি মরমার তরকারিটা রান্না করে নেব। তো কড়াইতে আগেরই একটু মাছ ভাজার তেল ছিল, সেটাই দিয়ে রেখেছিলাম। এখন সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে কষিয়ে এখন এর মধ্যে আমি মরমাটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে মরমাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। আর রান্না শুরু করার আগে শ্বশুরাব্বাকে নাস্তা দিয়ে নিই। আজকে শ্বশুরাব্বা বাইরে ছিল, বাসায় আসতে একটু দেরি করেছে, তো নাস্তা দিতেও একটু দেরি, যেহেতু আমার রান্না বসানো হয়ে গেছে। এখন আব্বার জন্য চা আর বিস্কিট রেডি করেছি। আর আমি তো প্রতিদিন এই টাইমে চা খাই, তো দুজনের জন্য একবারই আমি চাটা বানিয়ে নিয়েছি। শ্বশুর আব্বারটা দিয়ে দিলাম, আর আমি এখন রান্না করতে করতে খাবো। এদিকে আমার মরমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। তো এটাতে ঝোলের পানি দেওয়ার জন্য আমি পাশের চুলাতে কিন্তু পানি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখন কারেন্ট নেই, আমি কিন্তু বেশিরভাগ রান্না কারেন্টের চুলাই করি, কিন্তু আজকে এবং গতকালকে এই 2 দিন আমাদের এখানে কারেন্ট অনেকটা ডিস্টার্ব করছে, তো সেজন্য সবটুকু রান্না আমাকে চুলাই করতে হচ্ছে। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, একটু কম হয়েছে, তা দিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু মরিচ ভাজিটা হচ্ছে। এটা আমি যেইটুকু পানি দিয়েছি সেইটুকু পানি দিয়েই আমি জাল দিয়ে নিচ্ছি। আর এই পানিটা
শুকিয়ে ভাজা ভাজা করলেই আমার তরকারিটা হয়ে যাবে। আর আমার মরমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর আমার চিংড়ি মাছ মরিচ ভাজি যেটা, সেটাও হয়ে গেছে, সেটাও আমি একটা বাটির মধ্যে এখন ঢেলে নেব। আর আজকে আমার রান্না এতটুকুই। আমার আগের দিনের রান্না করা মাছ আছে, তারপরে আরও 3 ধরনের সবজি রান্না করা ফ্রিজে আছে সেগুলো, আর সাথে এই আজকে 2 আইটেম রান্না করলাম। এটা মিলেই আমাদের আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমি মরিচ ভাজিটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এতটা আজকে খাওয়া হবে না। তো বক্সে নেওয়ার কারণ হলো খাওয়ার পরে যেটুকু থেকে যাবে সেটা যাতে আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিতে পারি, সেই জন্য আর কি। রান্নাবান্না তো কমপ্লিট, এখন সব খাবার আমি টেবিলে নিয়ে রাখবো। শ্বশুরাব্বা তো এতদিন বাসায় ছিলেন না, উনি এখন বাসায় চলে এসেছেন। আর আমারও কাজবাজে আগের ছন্দ চলে এসেছে। উনি যখন বাসায় ছিলেন না তখন ঠিক মতন রান্না বাড়া, তারপর টেবিলে খাবার পরিবেশন কিছুই করিনি। আমরা যেরকম পেরেছি সেরকম খাওয়া দাওয়া করেছি। তো সব খাবার দাবার আমি টেবিলে নিয়ে এসেছি। তো দেখলাম যে আমি মরিচ ভাজিটা আনিনি, সেটাও এখন এনে রেখে দিলাম। আর বিকালে মেয়ে নাড়ু খাবে, তো সেজন্য নাড়ু বানানোর জন্য অনেকটা নারিকেল আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এখন নারিকেলটা নরম হয়ে গেছে, আর আমি আজকে চিনি আর গুড় দুটো মিলিয়ে নাড়ুটা তৈরি করব। তো চিনি তো আগেই দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতন গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, কারণ এখানে নারিকেল অনেকটা পরিমাণ, আর গুড়ও আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তো এখন আমি গুড় আর নারিকেল একসাথে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। নাড়ু বানানোর সময় এরকমের গুড় আর নারিকেল হাতের সাহায্যে মেখে নিলে নাড়ুটা অনেক ভালো হয়। এখন আমি জালটা ধরিয়ে দিলাম, আর মনে হচ্ছিল যে গুড় একটু কম হয়েছে, তো শেষের দিকে আমি আরও একটু গুড় দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। একটা সময় আমি অনেক নাড়ু বানাতাম, কিন্তু এখন আমার আর নাড়ু বানানো হয় না। তো এবার যেহেতু আমার আব্বু দেশ থেকে অনেকগুলো নারিকেল পাঠিয়েছে, তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, পিঠা বানাবো নাকি। তো মেয়ে বলল আম্মু নাড়ু বানিয়ে দাও। তো আমি সেই তার কথা মতন নাড়ু বানাতে এসেছি। তো এই পর্যায়ে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দেব। এটা হচ্ছে ভাজা এলাচের গুঁড়া। তো আমি নাড়ুটাকে প্রয়োজন মতন নেড়ে নেড়ে জাল দিয়ে পাকটা দিয়ে নেব। নাড়ুর পাকটা আসলে বোঝাটা খুব মুশকিল, যেহেতু অনেক দিন পর পর বানানো হয়, তো একটু নার্ভাস লাগছিল। তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে হয়েছে কি না। তো এখন মনে হয় হয়ে গেছে। আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে নেব। আর এই নাড়ুর পাক দেওয়ার কাজটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে, আর 2-3 জন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার কেউ যেহেতু বাসায় আমাকে সাহায্য করার মতন নেই, আমাকে একাই বানাতে হবে। তো আমি কিছুটা পরিমাণ নাড়ুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে ডলে ডলে এই যে মসৃণ বলের মতন তৈরি করে নিচ্ছি। এই যে আমার একটা নাড়ু বানানো কিন্তু হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো নাড়ু একে একে বানিয়ে নেব। আর আমি যতটুকু নাড়ুর মিশ্রণ তৈরি করেছি এখান থেকে কিন্তু অনেকটাই নাড়ু হবে। আর নাড়ুটা এই পর্যায়ে কিন্তু একটু নরম আছে, পরবর্তীতে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি সবগুলো নাড়ুই একা হাতে বানিয়ে নিয়েছি, আর এগুলো বানাতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে। যাদের জন্য বানিয়েছি তাদের পছন্দ হলেই আমার সার্থকতা। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।